স্যার, প্রশ্নটা যে টেবিলটা আমরা করতেছি, এই টেবিলটা ছবিটা যদি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন একটু ভালো হবে প্রশ্নটা। যে কোনো একজন স্ক্রিনশট নিয়ে এটা একটু দিয়ে দেন তো, জাস্ট ক্রপ করে দিবেন, জাস্ট কোয়েশনটা দিবেন। এইটা আপনি নিজেই স্ক্রিনশট মেরে রেখে দিলে ভালো হয়। না, গ্রুপে দিয়ে দেন, সবাই একসাথে পেয়ে গেল। আর গ্রুপে এমনিতেই ডকুমেন্টস থাকলো, পরে হচ্ছে কোর্স শেষে কোনো কিছু লাগলে করতে পারলেন, দেখতে পারলেন। স্যার লেখাটা একটু বাকি ছিল। হ্যাঁ, আমি এটা দেখাইতেছি, জাস্ট স্ক্রিনশট নিয়ে নেন। You know what happens when you become very comfortable with the pause? All of your non-words and your filler words, meaning all the ums, the লিসেনিং শুরু করে দিচ্ছি নাকি? আর 3 নম্বর সেন্টেন্সে ওয়াজ হাইয়েস্ট ফর হাইয়েস্ট না লিখলে হইবে না। পার্সেন্টেজের মানে না, এখানে হাইয়েস্ট দেওয়া লাগবে। হাইয়েস্ট যদি বাদ দিতে চাই তাহলে এইভাবে লেখা লাগবে, দ্য পার্সেন্টেজ অফ মানি স্পেন্ট অন ক্লোথিং এন্ড ফুটওয়্যার ইন ইটালি ওয়াজ অত পার্সেন্ট, এরকম লেখা যাবে আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমরা বডি প্যারাগ্রাফ তো লিখবো। বডি প্যারাগ্রাফ তো শুরু করি আমরা অন দা আদার হ্যান্ড দিয়ে, এবং গতদিন লিখছিলাম স্পেন্ডিং অন দা রেস্ট অফ দা আইটেমস। আজকে কি রেস্ট অফ দা আইটেমস লেখা যাবে? জি না, যেহেতু এখানে না স্যার, লেখা যাবে না, এখানে তো তিনটেই এখানে সবগুলাই করতে হবে। রেস্ট অফ দা আইটেমস দেওয়া যাবে না, কারণ রেস্ট অফ দা মানে বাকি আইটেম, এখানে বাকি কোনো আইটেম নাই। এখানে হচ্ছে মানে যেগুলো আমরা হাইয়েস্ট নিছি ওইগুলাই হচ্ছে আমরা লোয়েস্ট নিছি, তো এই জন্য আমরা লিখতে হবে অন দা আদার হ্যান্ড স্পেন্ডিং on the same product, spending on these same items was lower. গতদিন ইসলাম higher in France, আজকে লিখবো lower in Sweden and Spain. items পরে সার্ভিসেস দেওয়া লাগবে না, যেহেতু আইটেম দিলে সার্ভিস প্রোডাক্ট দুইটাই চলে আসে। Swedish people spent the lowest
proportions of money on food, drinks, tobacco at 15.77% and clothing, footwear at 5.40%, while the figure for Spain, leisure, education was lowest in Spain at nearly 2%. Done. এটা তুলে নেন সবাই। এখানে প্রপোর্শন অফ রেসটা কোন জায়গায়? প্রপোর্শন সবগুলো পার্সেন্টেজ থেকে প্রপোর্শন। হ্যাঁ, the Swedish people spend the lowest proportion of money for a sale on food, drinks, tobacco for কে কমা হবে না। হ্যাঁ কম হবে। লেখা শেষ হলে কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। এখানে তো অনেকগুলা কান্ট্রি হওয়াতে আমরা প্রথম বডিতে হচ্ছে গিয়া শুধু হাইস্ট গুলো আলোচনা করছি, লোয়েস্ট গুলা অন্যগুলার আলোচনা করিনি, কিন্তু হচ্ছে দুই একটা কান্ট্রি হলে তো হাইস্ট ওয়েস্ট দুইটি আলোচনা করবো না।
ভাইয়া টাইম ফিক্সড চার্টের ক্ষেত্রে যদি আমি সব ধরনের স্ট্রাকচার সিমিলার রাখি তাহলে কি সেটা টেমপ্লেট হিসাবে কাউন্ট হবে? না, টেমপ্লেট মানে হচ্ছে যেমন ধরেন আগে আমরা যেগুলো শিখতাম আর কি, জার্নি বাই বোট শিখে ট্রেন প্লেন সব লিখতাম, ওইগুলো টেমপ্লেট। এইগুলো আমরা যেভাবে লিখতেছি আমরা সিম্পলি হচ্ছে সেন্টেন্সটা অর্গানাইজ করতেছি, জাস্ট আমাদের মতো সেন্টেন্সটা আমরা সাজাইছি। এবং আপনি যদি হচ্ছে গ্রাফ লিখতে চান এই সেন্টেন্স গুলোই আপনাকে ব্যবহার করা লাগবে। আপনি ডেইলি স্টারের যদি ফাইন্যান্সিয়াল যে একটা আলাদা একটা পেপারের সাথে সাপ্লিমেন্টারি বের হয় ওইটাতে দেখবেন আপনি এই সেন্টেন্সেস পাবেন। আপনি একটা ইংলিশ নিউজ পেপার পড়েন দেখবেন এই সেন্টেন্সেস গুলো পাবেন। বেসিক্যালি যদি আপনি গ্রাফ লিখতে চান আপনাকে এই সেন্টেন্স গুলাই ইউজ করা লাগবে। আমরা এখানে যেটা করছি আমরা জাস্ট সেন্টেন্সটা ফিক্স করে ফেলছি, কোনটার পরে কোন সেন্টেন্সটা লিখবো। কেন ফিক্স করছি? যাতে করে আমাদের জন্য লেখাটা একটু সহজ হয়ে যায়। মনে করেন আমি এখানে শুরু করছি কনজিউমার এক্সপেন্ডিচার ওয়াজ হালো, এইটা দিয়ে শুরু করা লাগবে এরকম তো কোনো কথা নাই। আমি তো টাইম ফিক্সড এর 2 নাম্বার দিয়েও তো শুরু করতে পারি। টাইম ফিক্সড 2 নাম্বার কি ছিল? দ্য পিপল অফ বাংলাদেশ স্পেন্ড কত টাকা অন এইটা দিয়ে আমরা শুরু করতে পারি। যেমন দ্য পিপল অফ টার্কি স্পেন্ড 32.14% on food, drinks, tobacco, while the figure for Ireland, এইভাবে তো আমরা লিখতে পারি। যে কোনো জায়গায় আপনি যে কোনো সেন্টেন্স ব্যবহার করতে পারবেন, মোস্ট প্লেসে যাবে। এইভাবে অর্গানাইজ করার মানে হচ্ছে জিনিসটা আমাদের জন্য একটু সহজ করে দেয়, লাইফটাকে একটু ইজি করে দেয়। জি ভাইয়া, আসলে আমি এভাবে সেন্টেন্স চেঞ্জ করে তারপর হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে ইভালুয়েট করে দেখছিলাম যে আসলে এটার এই সিস্টেমে ব্যান্ড স্কোরটা ওরা কত প্রোভাইড করে। তো ভাইয়া আপনার যে রাইটিং প্রসেসটা ছিল সেটাতে ওরা 6.5 দিছিল, সো আমি যেভাবে লিখছি ওইখানে আবার 6, সো মানে ডিফারেন্স গ্রাফে তো এটা আবার ভ্যারি করতেছে। এখানে চ্যাট জিপিটিটা আমি আসলে পুরোপুরি রিলাই করি না, কারণ হচ্ছে এখানে মনে করেন যে এটা সবসময় ট্রু হয় না। আর রাইটিং আসলে এখানে অনেক সাটেলিটিস থাকে, অনেক বিষয় থাকে যার উপর মার্কিং ডিপেন্ড করে আর কি। তো আমি যেভাবে লিখে দেই বা আমার লেখা পরে যেমন ধরেন কত স্কোর আসবে এটা সবচেয়ে ভালো আমি বলতে পারবো শেষ ক্লাসে যাওয়ার পর, আমি আপনাদেরকে দেখাবো। আর এমনিতে সচরাচর যে স্কোর আসে দেখা যায় যে 7 পাইতেছে, 7.5 পাইতেছে। যেমন গতদিন হচ্ছে একজন পোস্ট করছে কোন একটা কিছুতে, এই জন্য সে জাস্ট হচ্ছে ইউটিউবের মনে হয় যে ভিডিও দেখছিল, তো সে বলছে তার 7 আসছে। এবং 7 আমি সচরাচর পাই, 6.5, 6, 7 এই স্কোরটা সচরাচর আসে। তো আপনারা যদি লিখেন এই 6 এর নিচে আসবে না, এটা আমি আপনাকে প্রমিস করতে পারি। 6.5, 6, 7 এই রেঞ্জে আপনাদের স্কোর থাকবে আর কি। স্যার আমি আরো বেশি চাই, আমার হচ্ছে মনে করেন যে আমি 8 চাই। যে 8 চায় সে কখনো বলে না যে স্যার আমার 8 পাওয়ার জন্য কি করা লাগবে, বিকজ তার অলরেডি ওই স্কিলটা থাকে, সে নিজের উইকনেসটা বুঝতে পারে। কারণ 8 তো একটা খুবই টপ নচ একটা স্কোর। তো যে 8 পায়, কেউ যদি জিজ্ঞেস করে আমি কিভাবে 8 পেতে পারি, আনসার হচ্ছে তুমি 8 পাওয়ার মতো এখনো ওই যোগ্যতাটা অর্জন করো নাই। কারণ তুমি যদি 8 পাওয়ার কোয়ালিফিকেশন রাখো তাহলে তুমি নিজেই বুঝতে পারবা তোমার স্কোর বুস্ট করার জন্য কি দরকার। তুমি যেহেতু জিজ্ঞেস করতেছো আমি 8 পাই, তার মানে এটার 8 রেঞ্জ নিয়ে তোমার আইডিয়া নাই, অথবা তুমি আসলে এখনো 5.5, 6 এ আসো, অথবা হচ্ছে তুমি আসলে এক্সাম এখনো দাও নাই। সো আইএলটিএস টা যে আসলে কি ওইটা সম্পর্কে তোমার আইডিয়া নেই। আমি আপনাকে ডিসকারেজ করতেছি না, বাট দ্যাটস দ্য ট্রুথ। যে বলে যে আমি কি হাউ ক্যান আই গেট 8, এর মানে হচ্ছে সে 8 পাবে না। যে 8 পায় সে কোচিং ও করে না। যেমন আমি যখন লাস্ট আমার যখন 8 আসে তখন তো আমি কোনো জায়গায় কোচিং করি নাই। আমি যদি 8 পাই তাহলে আমার এই অ্যাটলিস্ট আমার এই কোয়ালিটি থাকা উচিত, আমি আমার দুর্বলতাটা বুঝতে পারবো, আমার কোন জায়গায় নিয়ে কাজ করা লাগবে, কোন জায়গায় আমার স্ট্রেংথ, কোন জায়গায় আমার উইকনেস, এইটা অ্যাটলিস্ট আমার বুঝতে পারা লাগবে। বা যে 8 পায় সে এইটা বুঝতে পারে। আমার যতগুলো বন্ধু ভালো ভালো স্কোর করছে ম্যাক্সিমাম হচ্ছে কোচিং করে নাই, নিজে বাসায় প্র্যাকটিস করে এক্সাম দিয়ে দিছে।
তো এখানে আমি যেখানে ইউএস তে যেখানে আছি এখানে কেউ আইএলটিএস এর জন্য কোচিং করে নাই, সবাই 5-7 দিন প্র্যাকটিস করে এক্সাম দিয়ে দিছে এবং একটা স্ট্যান্ডার্ড স্কোর নিয়ে চলেও আসছে। The point I'm trying to make is that মানে প্রথম কথা হচ্ছে আমি যেভাবে লেখাই দিচ্ছি এইভাবে একটা স্ট্যান্ডার্ড স্কোর চলে আসবে, বিদেশ আসার মতো একটা স্ট্যান্ডার্ড স্কোর চলে আসবে। এবং আমার পারপাস, এই কোর্সের পারপাস হচ্ছে এইটাই। এই কোর্সের পারপাস না আমি আপনাকে 9 পাওয়াই দিব, আমি আপনাকে 8 পাওয়াই দিব রাইটিং। নো, দ্যাটস নট মাই পারপাস, দ্যাটস নট মাই অবজেক্টিভ। এটা আমি একেবারে প্রথম ক্লাসে ক্লিয়ার করছি। আমার এই কোর্সের পারপাস হচ্ছে জিনিসটাকে যতটুকু সহজ করে উপস্থাপন করে একটা অ্যাকসেপ্টেবল স্কোর আপনাদেরকে পেতে সাহায্য করা যায়। অ্যাকসেপ্টেবল স্কোর কত? মিনিমাম 6। সচরাচর যেটা আসতেছে 6 আসতেছে, 6.5 আসতেছে, 7 আসতেছে, 7.5 আসতেছে। এবার আপনি 6 পাবেন নাকি আপনি 7.5 পাবেন নাকি আপনি 7 পাবেন, সেটা ডিপেন্ড করে আপনারা কতটুকু সময় দিচ্ছেন, আপনারা কতটুকু এফোর্ট দিচ্ছেন। মনে করেন এই কোর্স করার আগে একজন স্টুডেন্ট, সে আগে ইংলিশ গল্পের বই পড়ছে, সে আগে মুভি দেখছে, সে মোটামুটি রেগুলার বেসে টুকটাক নিউজ পেপার পড়ে। তার মানে ওই মানুষটা এই কোর্সে যে বেনিফিট হবে, যদি আপনি এরকম থাকেন, আপনি আগে কখনো নাই, আপনি নিউজ পেপার দেখেন নাই, আপনার দুইজন তো সেম ভাবে বেনিফিটেড হবেন না, বিকজ সে তার আগে আরো ইনভেস্টমেন্ট আছে, সে ওইটার সাথে যখন এটা রিলেট করবে সে আরো ভালো বুঝতে পারবে। ওই জন্য সেম কোর্স করে সবাই সেম স্কোর কেন পায় না? সেম স্যারের কাছে পড়ে, সেম জিনিসপত্র পড়ে কেন সেম স্কোর করতে পারে না? কারণ এর আগে যে একজন মানুষ ইনভেস্টমেন্ট করছে তার তো একটা রিফ্লেকশন সে পাবে। আবার মনে করেন দুইজন হয়তো বা সেম জায়গা থেকে শুরু করছে, দুইজনই শুরু করছে ব্যান্ড 5 থেকে, কিন্তু একজন রেগুলার বেসে 2 ঘন্টা 2.5 ঘন্টা করে সময় দিছে, আরেকজন জাস্ট হচ্ছে নামমাত্র হোমওয়ার্ক করছে বা ক্লাস করছে, তখনও তো দুইজনের রেজাল্ট সেম হবে না। তো ওই জন্য এই জিনিসগুলোতে মানে অনেক বেশি ভেরিয়েবলস আছে, অনেক ফ্যাক্টরস আছে যেগুলো আমাদের স্কোরটাকে ইনফ্লুয়েন্স করে, আমাদেরকে মানে ভালো স্কোর খারাপ স্কোর পেতে সাহায্য করে। তো আমি আপনাদেরকে বলবো এত কিছু আপাতত ঘাটাঘাটি করার দরকার নাই, কে কি পাচ্ছে কে কি করলো ওইটাতে ফোকাস করার দরকার নাই। আপাতত নিজের কাজটাতেই ফোকাস করেন। প্রতিদিন রাইটিং এর পিছনে 2 থেকে 2.5 ঘন্টা সময় কষ্ট করে বের করে দেন। ক্লাসে যেভাবে দেখাই দিচ্ছে ওইভাবে লিখেন, সেন্টেন্স গুলা মুখস্থ করেন, হোমওয়ার্ক যেগুলো দেওয়া হচ্ছে ওইগুলার আনসার শিখেন, আস্তে আস্তে হবে। এটা হচ্ছে কথা আর কি। আমি জাস্ট আপনাদেরকে একটা জিনিস দেখাই আর কি। যেমন ধরেন এটা ওই দিন পোস্টে কমেন্ট করছে আর কি, যে Bro, screen আশা করি দেখা যাচ্ছে। Bro, I'm grateful to you. I got a solid 7 band in writing just by following your writing techniques. As a mentor, I would rate you 10 out of 10. এরকম কমেন্ট আমি মোটামুটি সচরাচরই পাই আর কি, মানে অলমোস্ট ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ মিলে প্রতিদিনই কেউ না কেউ জানায় আর কি। সবাই যে জানায় এরকম না, বাট অনেকেই জানায়। কখনো কখনো ইউটিউব থেকে দেই, কখনো কখনো সবসময় তো ইউটিউব থেকে দেইও না, বাট এই রেঞ্জে স্কোর আসে আর কি। এখন মনে করেন সে ইউটিউব ভিডিও থেকে 7 পেয়ে গেছে আমার মেথড ফলো করে, আপনি কোর্স করেও 7 নাও পাইতে পারেন। সে কেন পাইছে? বিকজ তার অলরেডি একটা বেসিক ছিল। আমি যেভাবে দেখাই দিচ্ছি সে ওই স্ট্রাকচার, ওই মেথড, ওই সেন্টেন্স গুলো ফলো করছে, তার স্কোর চলে আসছে। তো আপনি কোর্স করতেছেন, আমার যারা কোর্স করে সবাই কি 7 পেয়ে যায় না? সবাই তো 7 পায় না। সবাই কি 6.5 পায় না? সবাই 6.5 পায় না, সবাই তো 6ও পায় না। তার মানে একজন পাচ্ছে আরেকজন পাচ্ছে না, রিজন কি? আপনি যদি সময় না দেন তাইলে তো হচ্ছে আমি কি আপনার পরীক্ষা দিয়ে আসবো? আমি তো আপনাকে দেখাই দিচ্ছি গ্রাফ কিভাবে লেখা লাগে, কোন সেন্টেন্স ইউজ করা লাগে, কিন্তু আপনারা আজকে ইন্ট্রো লিখতে গিয়ে, ওভারভিউ লিখতে গিয়ে কি করছেন? আমি অনেকেই ফিডব্যাক দিছি, যদি লিখতে গিয়ে এতগুলো ভুল করেন। গতদিন বলে দিলাম সহজ একটা জিনিস, এক্সপেন্ডিচার, কনজিউমার স্পেন্ডিং থাকলে অ্যামাউন্ট অফ মানি অথবা পার্সেন্টেজ অফ মানি স্পেন্ড অন হবে, মুখস্থ জিনিস। এইটা লিখতে আমরা ভুল করতেছি, হাইয়েস্ট লোয়েস্ট সেন্টেন্স লিখতে ভুল করতেছি, ক্যাটাগরি ধরতে ভুল হতে পারে। আপনি ফুড ড্রিঙ্কস টবাকোর জায়গায় অন্য কান্ট্রি দিয়ে দিচ্ছেন, টার্কি আয়ারল্যান্ডে অল কান্ট্রিজ না দিয়ে টার্কি আয়ারল্যান্ড দিচ্ছেন, হুইচ ইজ ফাইন, অসুবিধা নেই।
but you should at least be able to write the sentence. Get the category wrong, get the product wrong, I don't care, it's fine. But you should at least be able to write the sentences. When I see that you are writing the sentences wrong, the only explanation I can find is that you are not trying enough, you are not spending time at home. The last class we had was on, I don't know, was on Friday morning, right? And it's আজকে বুধবার. So in between we had about 3 to 4 days. এই 3 থেকে 4 দিনে আপনারা কত ঘন্টা সময় দিয়েছেন রাইটিং এর পিছনে? ডেইলি 2 ঘন্টা করে কে কে দিয়েছেন? স্যার আমি হোমওয়ার্ক করে জমা দিয়েছিলাম, কোনো ফিডব্যাক পাই নাই। আচ্ছা, ওইটা আমি বলবো। আর আমি গ্রুপে অলরেডি আনসার দিয়ে দিয়েছি। প্রতিদিন 2 ঘন্টা করে কে সময় দিয়েছেন? স্যার আমি একদিন 5 ঘন্টা দিয়েছি স্যার, গতকাল। আমি একদিন 2 ঘন্টা, আর 2 ঘন্টার মিনিমাম 2 ঘন্টা দিয়েছি স্যার, 2 ঘন্টার নিচে কোনোদিন দেই নাই। বাট আপনি যে এই 10টা দিয়েছিলেন হোমওয়ার্ক ওভারভিউ দেওয়ার জন্য, আমি ওইগুলারও ট্রাই করেছি লেখার, বডি প্যারাগ্রাফ 1 এবং 2 লেখার ট্রাই করেছি। তাইলে ঠিক আছে, যদি এফোর্ট দেন সময় পাবেন। বাট দেখেন এখানে আপনারা মানুষ আছেন আই থিঙ্ক 40 জনের মতো, রেসপন্স করছেন 2 থেকে 3 জন। আরেকজন বলছেন কালকে 5 ঘন্টা সময় দিছি, দ্যাটস নট আইডিয়াল। 4 দিনে একদিন 5 ঘন্টা সময় দিছেন, এর থেকে বেটার হচ্ছে 4 দিনে যদি 5 ঘন্টা সময়, 1 ঘন্টা করে 5 ঘন্টা সময় দিতেন। ভাই আমার একটা কথা আছে। জি বলেন। ভাই আমি আগে এক জায়গায় রাইটিং করছি, বাট এটা করলেও ঠিক মতো বুঝছি না। আমি আসলে সিলেটি ভাষায় কথা কই। কারণ আজকে ভাই আপনার হোমওয়ার্ক দেওয়ার পরে ভাই আমি কন্টিনিউ আমি একটা রুটিন করছি, 3 ঘন্টা করে রাইটিং এ দিব, তো দিছি ভাই কন্টিনিউ 4 দিন দেওয়ার পরে ভাই আজকে আমি বেটার ফিল করলাম ভাই, কিছুটা হইলেও শিখছি। জিনিসটা হচ্ছে মানে আমি এটা মানে গর্ব করে বলতেছি না, বা আসলে অহংকার থেকে বলতেছি না, এটা আমি কনফিডেন্টের জায়গা থেকে বলতেছি। আমি রাইটিংটা মানে আসলে অনেক অর্গানাইজ করে পড়াই বা পড়াইতে পারি আর কি। এবং আমার মনে হয় যে আসলে খুব কম মানুষই রাইটিং, আপনারা যারা কোর্স করছেন কোনো জায়গায় অলরেডি আগে কোর্স করা আছে, তারা আমার সাথে কথার সাথে রিলেট করতে পারে যে এইভাবে অর্গানাইজ করে খুব কম জায়গায় পড়ায়। বলবো না যে কেউ পড়ায় না, ডেফিনেটলি আমার থেকে আর অনেক ভালো ভালো ইনস্ট্রাক্টর আছে, বাট আমি বলবো যে খুবই কম মানুষ এত অর্গানাইজ করে পড়ায়। সত্যি কথা বলতে স্যার, আমি 2021 সালে আপনার কাছে করেছি স্যার, হেক্সাস জিন্দাবাজারে করেছি। তখন আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব ছিল 3000, কিন্তু আমি গত 1 মাস আগে যখন দেখছি আপনার এত ফলোয়ার, আমি নিজেই অবাক হয়ে গেছি। তারপর অনেক ট্রাই করে আপনার এটা পাইছি, তখন আমি এটাতে ভর্তি হয়েছি স্যার। তবে 2021 সালে আমি যেরকম পড়াইতাম তার থেকে এখন আমি হচ্ছে কয়েক গুণ ভালো পড়াই। 2021 আমি মাঝে মধ্যে হিসাব করি আর কি, যে 2021 সালে মোটামুটি আমি এরকম পড়াইছি আর কি। 21 সালে খারাপ পড়াই নাই। 20 আগ পর্যন্ত আমার টিচিং নিয়ে আমি স্যাটিসফাইড ছিলাম না। 20 থেকে মোটামুটি আমার টিচিং নিয়ে আমার স্যাটিসফ্যাকশন চলে আসছে আর কি। এরপরে প্রতিনিয়ত হচ্ছে আমার জিনিসটা ইমপ্রুভ হয়েছে। এখন এসে যেটা হয়, এখন মানে খুবই সাটেল কিছু ইমপ্রুভমেন্ট আসে, সিগনিফিকেন্ট খুব একটা ইমপ্রুভমেন্ট এখন আর আসে না, যেহেতু মানে মোটামুটি একটা নিজের মতো করে একটা আউটলাইন আমি দাঁড় করায় ফেলছি। বাট এর আগ পর্যন্ত দেখা যেত যে না, প্রত্যেক পেজ থেকে কিছু না কিছু শেখা যেত, এবং অফলাইন পেজ গুলো থেকে বেশি শেখা যায়। এজ এ ট্রেনার অফলাইন পেজ গুলো থেকে বেশি শেখা যায়। আমি একটা ভিডিও প্ল্যান করতেছি আর কি, এটা হচ্ছে যে মানে যেই জিনিসগুলো আমাকে অ্যাকচুয়ালি 8 পাইতে সাহায্য করছে, ওইখানে একটা টিপস হচ্ছে যে আইএলটিএসটা পড়ানো। আমাকে পড়ানো যেটা, আমি যে আইএলটিএস টিচিং এর সাথে ছিলাম, এই জিনিসটা অনেক বেশি হেল্প করছে। ক্লাসরুম এক্সপেরিয়েন্সটা ডিফারেন্ট। মনে করেন যে মানে ওইখানে, এবং এক্সাক্টলি আমি ক্লাস নিতাম এক একটা ব্যাচে, কোনো ব্যাচে 40-এর নিচে স্টুডেন্ট থাকতো না, 40, 45, 50, কোনো ব্যাচে 50-55 জন পর্যন্ত আমি স্টুডেন্ট পড়াইছি এক্সাক্টলি। তো ওই ক্লাসরুমের এক্সপেরিয়েন্সটা পুরোপুরি ডিফারেন্ট। ওইখানে
নিজে শেখা যায় অনেক বেশি। মনে করেন যে 50 জন স্টুডেন্ট যদি থাকে, 50 জন 50 ব্যাকগ্রাউন্ডের, কিছু ভালো স্টুডেন্ট থাকতেছে, কিছু মিড লেভেলে থাকতেছে, কিছু রিলেটিভলি উইক স্টুডেন্ট থাকতেছে। উইকদের কাছ থেকেও শেখা যায় কিভাবে এই জিনিসটা বললে সে বুঝতে পারবে, সহজ করে বোঝানো যাবে। যেমন আমি এই যে সেন্টেন্সটা কেন বলে দিই, তখন জিনিসটা সহজ হয়ে যায়। আমি কেন এখানে ওই যে ইন্ট্রো লেখার সময় কেন বললাম যে শুভের সাথে এস থাকলে কমপ্লেক্স এস হবে, রুল তো এটা না। রুল হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস লাগে যুক্ত হবে। এই রুলটা আমরা ছোটবেলা থেকে পড়তেছি, জানতেছি, শিখতেছি। কিন্তু এখন আমি যদি বলি পারসন কি বলেন, ফার্স্ট পারসন কি বলেন, সেকেন্ড পারসন কি বলেন, সিঙ্গুলার নাম্বার কি বলেন, প্লুরাল নাম্বার কি বলেন, অনেকেই কনসেপ্ট আমরা জানি, সূত্র বলতে পারবো, কিন্তু এক্সাম্পল যদি বলি সহজ করে কিন্তু বলতে পারবো না, বা দেখা যাবে যে ঝামেলা আছে। কিন্তু আমি যখন বললাম শুভের সাথে এস থাকলে কম্পেয়ারের সাথে এস হবে, রুল ফলো করে ফেলতেছি, জিনিসটা সহজ রাইট হয়ে যাচ্ছে, অথবা আমি গ্রামারটা জানা লাগতেছে না। তো এইটাই হচ্ছে একটা মানে আমার কোর্সের মূল পারপাস, যে একটা অ্যাকসেপ্টেবল স্কোর পাওয়া যায়। এখন হ্যাঁ, আমি রাইটিং অনেক ভালো করতে চাই, আমি ইংলিশ অনেক ভালো করতে চাই, দ্যাট ডিপেন্ডস অন ইউ। আপনি যখন একটা বেস তৈরি হয়ে যাবে, আমার কাজ হচ্ছে আপনাকে একটা ফাউন্ডেশন তৈরি করে দেয়, একটা বেস তৈরি করে দেয়। যখন আপনার একটা বেস তৈরি হয়ে যাবে, স্কাই ইজ ইয়ার লিমিট। আমি যখন প্রথম আইএলটিএস পরীক্ষা দিই তখন আমার 6.5 আসছে 2015 সালে। এরপরে তার কখনো আইএলটিএস কোর্স করিনি, কিন্তু যখন আইএলটিএস কোর্স করেই দিয়েছিলাম, ওই সময় ফাউন্ডেশন, আমার মেইনলি ফাউন্ডেশন আসছিল সাস্টের এডমিশন টেস্ট, তারপরে এডমিশন টেস্ট দিয়ে বাকি হচ্ছে নিজেটাকে হচ্ছে বই টই পড়ছি, আর্টিকেল পড়ছি, প্রকল্প করছি, দেন আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হয়েছে আর কি। এনিওয়েজ, আপনাদের হোমওয়ার্ক আমি দিয়ে দিছি। স্যার